দুপুর 2টো বাজে। আব্রাহাম ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি তিনতলায় যাচ্ছে। কারেন্ট না থাকে, লিফট বন্ধ। আর কয়েক পা এগুতেই মুখোমুখি হলো দুজন। আব্রাহাম দাঁড়িয়ে পড়লো সিঁড়ির মাঝে। ভুলে গেল তার ক্লাস আছে। রুদ্র, আব্রাহাম দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আব্রাহামের চোখে মুখে তীব্র অভিমানের ছাপ। আর রুদ্র, সে তো মিথ্যা ঘৃণার আড়াল করছে মুখশ্রী। রুদ্র আব্রাহামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মাথায় ধপ করে রাগ উঠেছে আব্রাহামের। হাত বাড়িয়ে খামছে ধরে রুদ্রের কলার, আরেক হাতে ধাক্কা দিয়ে চেপে ধরে দেওয়ালের সাথে। রাগে কপালের নীল রং ভেসে উঠছে। হঠাৎ হওয়া ঘটনায় রুদ্র অবিশ্বাস্য চোখে তাকায়। সে অবাক হয়েছে ভীষণ। আব্রাহাম রাগে হিসিয়ে বলে, কি হয়েছে তোর? 1.5 বছর কি কম ছিল? এখন আবার সামনে এসে ইগনোর করছিস? কি দোষ ছিল আমার, বল। শেষের কথাটা আব্রাহাম থমকে উঠে বলে। রুদ্রের চোখে ভাসে 1.5 বছর আগে সেই ভয়াবহ দিনের কথা, বিশ্বাসঘাতকতার কথা। সাথে সাথে জোরে ধাক্কা মেরে সরিয়ে দেয় আব্রাহামকে। রাগে ফুঁসে উঠে বলে, ঠিক এই প্রশ্নটাই তো আমার করার কথা। কি দোষ করেছিলাম আমি? 1.5 বছর আগে সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে ধোকা দিয়েছিস, এখন নাটক করছিস আমার সামনে। ব্লাডি প্রতারক! কথাগুলো বলে রুদ্র এক মুহূর্ত অপেক্ষা করলো না, হনহনিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। আব্রাহাম এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল এসব রুদ্র? তার মাথা কাজ করছে না। কিছু একটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মারাত্মক কিছু একটা নিয়ে। আব্রাহাম ভাবনার মাঝেই সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। বর্তমানে তার মেজাজ বিগড়ে আছে খুব। সে দ্রুত পায়ে ক্লাসে ঢুকতেই একসাথে দাঁড়িয়ে পড়ে সবাই। আব্রাহাম কোনো দিকে না থেকেই বলে, অ্যাসাইনমেন্ট জমা দিন সবাই। কথাটা বজ্রপাতের মতোই পড়ল অজি, নীল আর নিতুর মাথায়। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। অ্যাসাইনমেন্ট মানে কিসের অ্যাসাইনমেন্ট? কবে, কখন, কোন কক্ষণে উনি অ্যাসাইনমেন্ট দিলেন? আমি অবাক চোখে নিতুকে জিজ্ঞেস করলাম, বোন, তোর দুলাভাই কি বলে এসব? কিসের অ্যাসাইনমেন্ট বোন? আমি তো করি নাই। আল্লাহ জানে কি শাস্তি দিবে উনি। নিতুর নাকের ডগায় চশমাটা ঠেলে দিয়ে বিজ্ঞদের মতো ভাবুক সুরে বলল, দিয়েছিল আমরা ঘুরতে যাওয়ার আগের দিন। আমার মাথা থেকেই বের হয়ে গিয়েছিল ইয়ার। চিন্তা করিস না, এখন তো তুই জেনে গিয়েছিস তুই স্যারের বউ। এখন মনে হয় না উনি আমাদের কোনো শাস্তি দেবেন। আফটার অল একটা সম্পর্ক আছে আমাদের সাথে। নিতুর কথা একটু স্বস্তি পেলাম আমি। ঠিক তখনই ভেসে আসলো একটা রাম ধমক। কেঁপে উঠলাম তাতে। আব্রাহাম আবারও বললেন, কথা কানে যায়নি আপনাদের? কে কে অ্যাসাইনমেন্ট করেননি? দাঁড়ান। ওনার এহেন ধমকে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়লো অটি, নিতু আর নীল। বন্ধুদের দাঁড়াতে দেখে হাও হয়ে তাকিয়ে আছে বেঁচে অর্ণব। এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট করলো সে, এখন যে এটা জলাঞ্জলি দিতে হবে তা বুঝতে দেরি করলো না অর্ণব। আমাদের দাঁড়াতে দেখে উনি আবার চোখের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, গেট আউট ফ্রম মাই ক্লাস। ওনার কথায় আমি কাঁদো কাঁদো ইনোসেন্ট ফেস বানিয়ে ঠোঁট উল্টে তাকালাম। তাতেও এই পাষাণ মানবের মনটা গলল না। উনি এখনো রাগী দৃষ্টিতেই তাকিয়ে আছেন আমার দিকে। ফারহান ব্রো, স্যার, এবারের মতো মাফ করে দাও প্লিজ। গেট লস্ট। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, ওদের রেখেই হনহন করে বেরিয়ে গেলাম। করবো না এই লোকের ক্লাস, জানি তো বিয়েতে ছিলাম, তাও এমন করার কি আছে? অসহ্য। অজির সাথে বেরিয়ে গেল নীল আর নিতু। বেঁচে অর্ণব কি আর এখানে বসে থাকবে? না, অসম্ভব। এখানে থাকলে পরে যে তার উপর দিয়ে সাইক্লোন বয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তাই সেও ছুট লাগালো ওদের পিছু। তখনই ডেকে উঠলো আব্রাহাম। অর্ণব, তুমি কোথায় যাচ্ছ? স্যার, আমিও অ্যাসাইনমেন্ট করিনি। তোমার হাতে একটু আগেও অ্যাসাইনমেন্টের পেপার ছিল। আসলে স্যার, আমার অ্যাসাইনমেন্ট উড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আমি যাই স্যার। এই প্রথম বুঝি কেউ ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছে। আব্রাহাম হাতের ইশারায় চলে যেতে বলে। আবারও ক্লাসে মনোযোগী হলো। দরজার বাইরে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছি আমি। রাগে দুঃখে কান্না পাচ্ছে আমার। আমি শিওর এই লোক সকালের রাগ পুষে রেখে এখন আমার উপর ঝাড়লেন। তখনই নিতু পাশ থেকে হাই হাই করে কপাল চাপড়ে বলে উঠল, বিয়ে করার আর মানুষ পাসনি তুই? এই খাটার স্যারকেই বিয়ে করতে হলো তোর? আমি তো সম্পর্কে ওনার শালিকা হই, সেই হিসেবেও তো একটু মায়া দয়া দেখাতে পারেন। নিজের ভাই আর বউকেও ছাড় দিল না, আর তুই তো কোন দেশের আগাছা। খবরদার আমাকে আগাছা বলবি না। আমি চৌধুরী বাড়ির হবু বউ, উনি আমার হবু ভাসুর। সেই হিসেবে ওনার একটু হলেও আমাকে ছাড় দেওয়া উচিত ছিল। হবুটা সরিয়ে ফেলার ব্যবস্থা করে ফেলি চলো, তখন দেখবে সব দিক থেকে ছাড় আর ছাড়। তাছাড়া বিয়ের অভাবে আমি শুকিয়ে নিম পাতা হয়ে যাচ্ছি দেখো। বড় বোনের সামনে বিয়ের কথা বলতে লজ্জা লাগে না তোর? ছে, বেশরম হচ্ছে দিন দিন। আরে জানো কে বোন, কার বোন? তুই তুই তো আমার ভাবি প্লাস জান। ভাবিরাই তো দেবরের ঘটকালি করে। আমাকে তোর ঘটক মনে হয়?
একদম দাড়ি গোফওয়ালা ঘটক মশাই। নীলের বাচ্চা। হয়নি, তুই ঘটকারি করলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, প্রমিস। ওর কথা শুনে হেসে ফেললো সবাই। আমি দুই দিকে মাথা নাড়িয়ে আফসোস করে বললাম, এরা এক একটা নমুনা, কিচ্ছু বলে লাভ নেই। হতাশ, জীবনটাই হতাশাগ্রস্ত পলিথিন হয়ে গেল রে। আরানকে নিজের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবার সেই রাতের দৃশ্যগুলো চোখে ভাসে সাকিরার। লজ্জে লাল হয়ে ওঠে নাকের ডগা। তার বেস্ট ফ্রেন্ডের মতে সে নাকি আরহানের প্রেমে পড়েছে কিনা জানে না, তবে সে আরহানকে এখন আর ভাই ভাই নজরে দেখতে পারছে না। আগে কি তবে ভাই নজরে দেখতো? কথাটা মোটো বিশ্বাসযোগ্য নয়। এসব কারণে সে আরহানকে ইগনোর করছে ইদানিং। সাকিরাকে বের হতে দেখে আরহান ছুটে এলো, সাকিরের হাত চেপে ধরে সামনে এসে বসিয়ে দিল গাড়িতে। সাকির বলল না কিছু, কী বা বলবে মেয়েটা। এই যে আরহান তার হাতে হাত ছুঁয়ে রেখেছে, তাতে বেচারির হার্টবিট বেড়ে গেছে। লজ্জা লজ্জা লাগছে কেমন। এসব অনুভূতির কারণে সাকিরা নিজের উপরেই বিরক্ত। সাকিরা মাথা নিচু করে বসে আছে সে কখন থেকে, আর আরহান রাগে ফুঁসছে। সে যে একসাথে বাসে করে গাজীপুর এলো, তারপর থেকে মেয়েটার সাথে ওর কোনো যোগাযোগ নেই। 200+ কল করা হয়ে গেছে, তাও মেয়েটা কল ধরেনি। প্রিয় নারীর থেকে প্রাপ্ত এহেন প্রত্যাখ্যান ছিন্ন করছে আরহানকে। তাই তো সইতে না পেরে সে এখানে এসেছে। আর হাই স্পিডে গাড়ি চালিয়ে কিছুটা দূরে জনমানবহীন একটা রাস্তায় গিয়ে ব্রেক কষলো। হঠাৎ ব্রেক করে সাকিরা ভুরকুচকে তাকাই। আরহান টান দিয়ে নিজের সিট বেল্ট খুলে ফেলে। তারপর সাকিরার মুখের কাছে মুখ নিয়ে রাগী কণ্ঠে বলে, আমাকে ইগনোর করছিস তুই? সিরিয়াসলি আমার এখন তোর ইগনোরেন্স সহ্য করতে হবে? সাহস বেড়ে গেছে নাকি আমাকে আর ভালো লাগছে না? নতুন নাগর জুটিয়ে নিয়েছিস? স্পিক আপ ড্যাম। শেষের কথাটা বিষের মতোই লাগলো শাকিরের কাছে। আরহান ছাড়া আর কোনো ছেলের সাথে সে ঝগড়া করেনি কখনো। আর উনি কিনা তার চরিত্র নিয়ে কথা বলছে। সে রাগে ক্ষোভে কিছু না ভেবে বলে, বেশ করেছি, জুটিয়েছি, আরও 10টা নাগর জুটাবো, তাদের গলায় ঝুলে থাকবো, তাতে আপনার কি বলুন? তত্তর করে রাগের মাত্রা বৃদ্ধি পায় আরহানের। রাগ সামলাতে সজোরে পাঁচ মারে গাড়িতে, হাত ছিলে রক্ত গড়িয়ে পড়ে সাথে সাথে। আরহান সে রক্ত হাতে শাকিরের কোমর চেপে ধরে হিসিয়ে বলে, আমার সব কিছু, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই আরহান শেখের। সব মানে সব। আমার জিনিসে অন্য কারো দৃষ্টিও আমি সহ্য করতে পারবো না। খুন করে ফেলবো তোকে। আই প্রমিস জান, আই উইল কিল ইউ। হাতের রক্তে সবুজ জামাটাও ভিজে যাচ্ছে আরহানের। রক্তত্ব হাতের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল শাকিরা। হাত বাড়িয়ে আরহানের পিঠ খামচে ধরে কাঁধে মুখ ডুবিয়ে অভিমানী কণ্ঠে বলে, আমার জীবনে কখনো কোনো ছেলেকে আসতে দিয়েছো তুমি? ছোট থেকে বড় হয়েছি তোমার সাথে, ঝগড়া করে, মারামারি করে, তোমার আদরে আদরে। আমার জীবনে অন্য কারো আসার সময়টাও তো পাইনি আমি, তাও কিভাবে পারলে আমাকে এসব বলতে? কষ্ট হয় না আমার? আমাকে বোঝো না তুমি? একটুও বোঝো না? এমন আলিঙ্গনে আরহানের উত্তপ্ত লাভানেই জ্বলতে থাকা রাগটা এক নিমিষে নিভে যায়। শাকিরাকে এতটা কাছে পেয়ে মনটা শান্ত হলো ক্ষণিকেই। ছোট্ট শরীরটাকে দুহাতে আঁকড়ে ধরে শাকিরার গলায় মুখ ডুবিয়ে ঠোঁটে স্পর্শ আঁকতে আঁকতে বলে, তোর ইগনোরেন্স আমার সহ্য হয় না জান। আমাকে এভাবে আর কখনো অবহেলা করিস না বেবি। সত্যি বলছি, আমি শ্বাস আটকে মরে যাব। তোকে ছাড়া এক মুহূর্তও চলে না আমার। আই নিড ইউ ব্যাডলি জান। শাকিরা দুহাতে পিঠ খামচে ধরে চোখ বন্ধ করে আছে। আরহানের এমন ছোট ছোট গভীর স্পর্শ তার শরীরে অনুভূতির জোয়ার তুলছে যেন। শাকিরা আরহানকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, এটা রাস্তা আরহান ভাই। আরহান পাত্তা দিল না সেসবের। শাকিরার ঘাড়ে হাত ডুবিয়ে চোখে চোখ রেখে বলল, জান তোকে একটা চুমু খাই? শাকিরা শুকনো ঢোকিল প্রত্যুত্তরে বলল, রাস্তায় কিভাবে কেউ দেখে ফেলবে আরহান ভাই? আরহান শাকিরার গালে গাল ঘুষে বলে, কল মি আরহান। তোর আরহান প্লিজ, তোর গোলাপ রাঙা ঠোঁটে একটা প্লিজ। শাকিরা কি বলবে ভেবে পাচ্ছে না। এতটুকু তো বুঝেছে আরহানের জন্য অন্য কিছু ফিল করা, তাই বলে কি আর নির্লজ্জের মতো বলা যায়? চুমু খাও। শাকিরাকে চুপ থাকতে দেখে আরহান জোরে একটা শ্বাস ফেলে শাকিরাকে ছেড়ে দেয়। সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। শাকিরার রাগে গাল ফুলে ওঠে। এভাবে ছেড়ে দিল কেন? সে কি না করেছিল? নীরবতা সম্মতি লক্ষণ বোঝে না, তাকে বলে গাধি। হ্যাঁ, নিজে তো আরও বড় গাধা। আরহান শাকিরার দিকে তাকাচ্ছে না, নিজেকে সামলাতে ব্যস্ত সে। কিছুটা পথ যাওয়ার পর আরহান গাড়ি থামিয়ে দিল। জানালার কাঁচ চুলে দিয়ে শাকিরাকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে বলে, তুই পাশে থাকলে নিজেকে সামলানো খুব কঠিন, খুব। কবে বড় হবি জান? জলদি বড় হয়ে আমার হয়ে যা প্লিজ। শাকিরা আরহানের এক গালে হাত রেখে চোখ বন্ধ করে বলে, আমি এতটাও ছোট নই আরহান ভাই। আরহান আর এক মুহূর্ত দেরি করলো না। অধরে অধরে ঝড় শুরু হয় নির্বিঘ্নে।
আকাশে সূর্যটা পশ্চিম দিকে হেলতে শুরু করেছে। রোদের তাপ অনেকটাই কমেছে এখন। অর্ণব ব্যস্ত ভঙ্গিতে এসে দাঁড়িয়েছে অবন্তিকার বাড়ির সামনে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে আগে শক্ত হয়ে ওঠে অর্ণবের চোয়াল। কিছুক্ষণ আগে কলিং বেল বাজে অবন্তিকা ভেবেছিল অর্ণব এসেছে, তাই জলদি দরজাটা খুলতে দেখে পিয়াস দাঁড়িয়ে আছে। তার পিসির ছেলে, 1 নম্বরে লম্পট, বাবা মায়ের বিগড়ে যাওয়া সন্তান। সে মুখের পর দরজা বন্ধ করে দিতে চাইলে বাধা দেয় পিয়াস। হাত দিয়ে ঠেলে ভিতরে প্রবেশ করে বিশ্রী হেসে বলে, অবন্তিকা মোটেও ভয় পেল না। এর আগেও এই ছেলের নাক ফাটিয়েছে সে। তবে তখন বাড়িতে মানুষ ছিল, কিন্তু আজ পুরো বাসা খালি। ভাবনার মাঝেই পিয়াস হাত বাড়িয়ে অবন্তিকার ওড়না ধরে টান দেয়। অবন্তিকা ভয়ত দৃষ্টিতে তাকে দু হাতে ওড়না চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, ওড়না ছাড়, নয়তো তোর হাত ভেঙে টুকরো টুকরো করবো আমি। অবন্তিকা হাত বাড়িয়ে থাপড় দিতে যায়, ঠিক তখনই মাটিতে লুটিয়ে পড়ে পিয়াস। নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার। অবন্তিকা সামনে তাকাতে দেখে অর্ণব রাগে কাঁপছে। পিয়াস উঠে দাঁড়িয়ে পাল্টা ঘুষি দেয় অর্ণবের মুখে। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে অর্ণবের। অর্ণব সেদিকে পাত্তা না দিয়ে পিয়াসের কলার খামচে ধরে অনবরত মারতে মারতে বলে, হাউ ডেয়ার ইউ ব্লাডি বাস্টার্ড! ওকে টাচ করেছিস তুই, আমার জানকে? যাকে একটু স্পর্শ করতে আমি 1000বার ভাবি, তাকে নোংরা স্পর্শ করার সাহস কোথায় পাস তুই, ব্লাডি পিচ! শান্তশিষ্ট অর্ণবের এমন হিংস্র রূপ দেখে ভয়ে কেঁপে উঠল অবন্তিকা। সে ছুটে গিয়ে 2 হাতে জড়িয়ে ধরে অর্ণবকে। আতঙ্কিত কণ্ঠে বলে, ছেড়ে দিন প্লিজ, মরে গেলে ফেসে যাবেন আপনি, প্লিজ ছাড়ুন। অবন্তিকার ভয়ত কণ্ঠ শুনে ছেড়ে দেয় অর্ণব। পিয়াস টলতে টলতে কোনোরকম যান বাঁচিয়ে পালায়। অর্ণব এক ঝটকায় সরিয়ে দেয় অবন্তিকাকে। এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে অবন্তিকার হাত টেনে রুমের মাঝে নিয়ে গিয়ে কোমর চেপে ধরে রাগী কণ্ঠে বলে, ওকে বাড়িতে কেন ঢুকতে দিয়েছিলে তুমি? আমি সময় মতো না আসলে কি হতো ভাবতে পারছো তুমি? টেল মি। শেষে কথাটা ধমকে সুরে বলে, তাতে কেঁপে ওঠে অবন্তিকা। সে কাঁপা কাঁপা স্বরে বলে, আমি ভেবেছিলাম আপনি এসেছেন তাই দরজা খুলেছিলাম। অর্ণব অবন্তিকাকে ভয় পেতে দেখে চোখ বুজে শ্বাস নিয়ে রাগ কমানোর চেষ্টা করে। তা তো ব্যর্থ হচ্ছে সে। তার ছোট্ট পাখিটাকে অন্য কেউ ছুঁয়েছে ভাবতে শরীরে আগুন জ্বলছে তার। অর্ণবকে এতটা রাখতে দেখে অবন্তিকা 2 হাতে জড়িয়ে ধরে অর্ণবের বুকে মাথা রেখে বলে, শান্ত হন প্লিজ, কিছু হয়নি তো, আমি ঠিক আছি। অর্ণব অবন্তিকার মুখ 2 হাতে ধরে চোখে চোখ রেখে বলে, সত্যি তো? কোথাও ব্যথা পাওনি? কোথায় ছুঁয়েছে? কোথাও না, শুধু ওড়না ধরে টান দিয়ে দিয়েছিল। সেকেন্ডের মাঝে অর্ণব টেনে নিয়ে ওনাটা ছুঁড়ে ফেলে দেয় অবন্তিকার গলা থেকে। তারপর অবন্তিকার কপালে ঠোঁট চেপে ধরে বলে, তোমার মন থেকে শুরু করে শরীরের প্রতিটা লোমকূপ শুধু আমার। সেখানে অন্য কারো দৃষ্টিও সহ্য করব না আমি। তুমি পুরোটাই আমার, শুধুই আমার। অবন্তিকা লজ্জায় লাল হয়ে আছে। মৃদু ধাক্কা দিয়ে অর্ণবকে সরিয়ে দেয়। তারপর আলমারি খুলে আরেকটা ওনার গলে জড়িয়ে নেয়। তা দেখে অর্ণব মাথা চুলকি হেসে বলে, টেবিলে বসো। অবন্তিকাও ভদ্র মেয়ের মতোই বই খুলে টেবিলে বসে। অর্ণব ম্যাথ বইটা বের করে কয়েকটা অঙ্ক দাগিয়ে দেয়। 1 মাস পর টেস্ট পরীক্ষা, এখন আরো বেশি মনোযোগী হতে হবে। নতুন করে শেখার মতো কিছু নেই, এখন শুধু রিভাইজ দিবে, আর যেখানে সমস্যা হবে আমাকে বলবে, ওকে? কথাটা শেষ করে অবন্তিকার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একধানে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। অর্ণব অবন্তিকার মাথা কলম দিয়ে বাড়ি দিয়ে বলে, মনোযোগ কোথায়? কি ভাবছো তুমি? আমার পরীক্ষা শেষ হয়ে গেলে কি আর আপনার সাথে দেখা হবে না অর্ণব? অর্ণব খেয়াল করে মেয়েটার চোখে অশ্রু জলজল করছে। সে হাত বাড়িয়ে অবন্তিকার গাল ছুঁয়ে বলে, কে বলেছে দেখা হবে না? তুমি আমাদের কলেজে অ্যাডমিশন নিবে, সেই আমি ভার্সিটিতেই আমি অনার্স কমপ্লিট করব। তাহলে রোজ দেখাবে আমাদের। তারপর আমি গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো জব নিব, তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা করতে পারবে না পাখি? পারবো তো, আপনার জন্য আমি সব কিছু করতে পারবো। দিন শেষে আমার আপনাকে চাই অর্ণব। বলে হয়েছে, পড়ায় মনোযোগ দাও। ভালো রেজাল্ট না হলে আমাদের কলেজে অ্যাডমিশন পাবে না তুমি। গোধূলি আকাশের রক্তিমা ছাড়িয়েছে, সূর্য ডুবে গেছে একটু আগেই। আমি গোমরা মুখে দরজা আটকে বসে আছি আমার রুমে। ওরা সামনেও যাব না আজ। আমি রুমে গিয়ে আলমিরা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। শাওয়ার শেষে হাত বাড়িয়ে কাপড় খুঁজতে গিয়ে মনে পড়লো আমি তো কাপড়টাই আনিনি। ধুর, শরীরে টাওয়াল পেঁচিয়ে রুমে গিয়ে আলমিরা থেকে ড্রেস বের করে চেঞ্জ করে নিলাম। মাথায় টাওয়াল পেঁচিয়ে পিছনে ঘুরতেই দেখলাম আব্রাহাম আমার বারান্দার দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি জোরে চিৎকারে চেঁচিয়ে উঠে বললাম, এখানে কি করছেন আপনি? আব্রাহাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, বললেন, আমার বউ হারিয়েছে, খুঁজে পাচ্ছি না কোথাও। দেখেছো তুমি?
ওনার কথায় রাগে দাঁতে দাঁত চেপে পড়লাম। একটা মেয়ের বেডরুমে পারমিশন ছাড়া ঢুকে পড়া কোন ধরনের ম্যানার? হ্যাঁ, কোন মেয়ে? তুমি? আমি তো আমার বউয়ের রুমে ঢুকেছি। আফটার অল আমি এই রুমে থাকবো আজ থেকে। আপনার সাথে থাকবো না আমি, যান, আপনি বেরিয়ে যান। উনি এবার এগিয়ে আসলেন আমার দিকে, টান দিয়ে আমার মাথার টাওয়ালটা খুলে ছুঁড়ে মারলেন সেটা। তারপর আমার কোমরটা জড়িয়ে ধরে চুলে মুখ গুজে বললেন, তোমাকে কে থাকতে বলেছে? আমার বউ থাকবে এখানে। তো আমি কি আপনার বউ নই? আমাকে কি পাশের বাড়ির মহিলা মনে হচ্ছে আপনার? উনি আমার গালের ঠোঁট ছুঁয়ে বললেন, তোমাকে রসগোল্লার মতন লাগছে। ইয়াম্মি ইয়াম্মি। আমি ওনার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, ঢং দেখাতে আসবে না তো, একদম সরুন। সকালের কথা ভুলিনি আমি, ছাড়ুন আপনি আমায়। পরে কিছু একটা মনে পড়তে শুকনো ঢোক গিলে বললাম, আপনি এখানে কখন এসেছেন? উনি মিটি হেসে বললেন, মিসেস শেখ, তোয়ালে পেঁচিয়ে থাকলে তোমাকে দারুণ লাগে, আর উইদাউট ড্রেসে ইউ। আমি লজ্জায় দু হাতে ওনার মুখটা চেপে ধরে বললাম, চুপ করুন নির্লজ্জ লোক। রাত বাজে 7টা। 10তলা একটা ভবনের 6 তলায় একটা রুম। এলোমেলো বিছানায় শুয়ে আছে একটা নারী দেহ, যার পৃষ্ঠদেশ সম্পূর্ণ উন্মুক্ত। রুমটা সম্পূর্ণ আধারে ঢাকা। ওয়াশরুমে দরজা খুলে বেরিয়ে এলেন একজন 50 ঊর্ধ্ব ব্যক্তি। বেডে শুয়ে থাকা মেয়েটাকে দেখে তার রাগে চোয়াল শক্ত হলো। সে এগিয়ে গিয়ে এক ঝটকে বেড থেকে নামিয়ে দিয়ে বললে, এই বেশ্যা, তুই এখনো এখানে শুয়ে আছিস কোন সাহসে? বের হ, তোর টাকা টেবিলে রাখা আছে, সেই টাকাটা নিয়ে এখনই বিদায় হ। অর্ধনগ্ন মেয়েটা ঘুম থেকে এভাবে তুলাই বিরক্ত চোখে চাইল। পাশ থেকে কাপড় তুলে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। সে বিরক্ত ভঙ্গিতে বলল, নিজের মেয়েদের বয়সী মেয়েদের সাথে শুয়ে পড়তে বাধে না, আর এখন আমাকে বেশ্যা বলে? তুই তো নিজে বেশ্যাদের থেকেও নিস। মেয়েটা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পর সেই ব্যক্তিটি কল করলেন কাউকে। বলেন, রফিক, তুমি ইফাতকে নিয়ে যাও। আজ আজ যে করেই হোক ওই মেয়েকে আমার চাই। ওকেই উপহার হিসেবে মিস্টার ক্লাইভের কাছে পাঠাবো। ওনার তো শ্যামবর্ণের মেয়ে পছন্দ। কথাটা বলেই কল কেটে দিলেন উনি। অপর পাশে রফিক পড়ল মহা চিন্তায়। আজ প্রায় 2 দিন যাবৎ ইফাতের কোনো খোঁজ নেই। এমনটা অবশ্য মাঝে মাঝেই হয়, কিন্তু ছেলেটা অনেক পাকা খেলোয়াড়। ভিতরের মাফিয়া ওয়ার্ল্ডের যত খবর আছে ওই এনে দেয় তাদের। ইফাতকে ছাড়া এত বড় একটা কাজ করতে তার ভয় লাগছে। পরক্ষণে আবার নিজেকে সাহস জুগিয়ে বলে, একটা মেয়েই তো, তুলে আনা কোনো ব্যাপারই না। আমি বিছানায় একপাশে বসে রাগে ফুঁসছি। এই লোকটা সবসময় এমন করে। ওনার ইচ্ছে হলে কাছে আসবে, ইচ্ছে হলে রাখবে, মারবে, আদর করবে। মাঝে মাঝে এমন করে যেন আমি তার বউ না, পাশের বাসার কুটনি আন্টি। রাগে দুঃখে কান্না পাচ্ছে আমার। বা হাতে চোখের পানি মুছে আর চোখে তাকিয়ে দেখলাম উনি এখনো ফোনের ভেতরেই ডুবে আছেন। কি এত দেখেন ওই ফোনের মাঝে? এত মনোযোগ দিয়ে তো কখনো আমাকেও দেখেন না। ধুর, থাকবোই না আমি। ঠাস করে বেড থেকে উঠে দাঁড়ালাম। দরজার কাছে যেতে পেছন থেকে ভেসে আসলো একটা গম্ভীর কণ্ঠস্বর। কোথায় যাচ্ছ? আমি আবারও দরজার দিকে হাত বাড়িয়ে বললাম, মুহূর্তে। অজির কথায় আব্রাম বুকে চিনচিন ব্যথার আভাস পেল। রাগে চল শক্ত হলো। হঠাৎ হাতে টান পড়ায় দাঁড়িয়ে গেলাম আমি। কাঁধে ওনার গরম নিঃশ্বাস পড়ছে। হঠাৎ করেই কাঁধে তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো আমার। চোখের কোণে অশ্রু জমলো, বুঝতে বাকি রইল না উনি আবার কামড় দিয়েছেন। উনি আমার কোমর খামচে ধরে রাগে হিসিয়ে বললেন, মরার এত শখ? আসো, আমি নিজ হাতে মারবো তোমায়, মাথা মোটা একটা। আর কখনো যদি এসব ফালতু কথা তোমার মুখে শুনেছি, আমি নিজে গলা টিপে মেরে ফেলবো। তোমাকে ছাড়া আমি ঠিক কতটা অসহায় তা বলে বোঝানো সম্ভব না। 1.5 বছর আমি ঝুঁকে মরেছি তোমাকে ছাড়া। একটা দিনও আমি ভালো থাকতে পারিনি। তুমি যখন হাসপাতালের বেডে শুয়েছিলে, আমার ইচ্ছে করতো পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও তোমাকে সুস্থ করে দিই। তোমাকে ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। তুমি ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথাও ভাবতে কষ্ট হয় বউ। কাঁধে আর কোমরে তীব্র যন্ত্রণা, তাতে দাঁত চেপে সহ্য করলাম আমি। উনি যে এতটা কষ্ট পাবেন আমি ভাবতেও পারিনি। হঠাৎ উনি আমায় ছেড়ে দিয়ে বেলকনিতে চলে গেলেন। অবাক হলাম আমি ভীষণ। রাগটা কার দেখানোর কথা, আর কে দেখাচ্ছে? আমি 2 হাতে চোখের অশ্রু মুছতে গিয়েও মুছলাম না। এটা কাজে লাগবে ওনার রাগ ভাঙাতে। আমি তো আর তার মতো পাষাণ নই। আমার কথায় অনেক কষ্ট পেয়েছেন, কষ্ট লাগুক তো আমাকেই করতে হবে। ভয় ভয় পা বাড়ালাম বেলকনিতে। বেলকনিতে আকাশের নিচে তাকিয়ে দাঁড়িয়ে আছে আব্রাহাম। তার বুকের ভেতরে অসহ্য যন্ত্রণাটা কিছুতেই কমছে না। চোখে ভাসছে অদ্রির রক্তাক্ত দেহটা, হাসপাতালে বেডে শুয়ে থাকা নিষ্পাপ মুখশ্রীটা। মেয়েটা যে
কবে এতটা আপন হলো আবরাম নিজেও জানে না। ভাবনার মাঝে কানে বাজল নুপুরের রিনিঝিনি শব্দ। অর্জি যে এদিকে আসছে তা বুঝতে পারল আব্রাহাম। একটু পরে দুটো নরম তুলতুলে হাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরল, ফলে আব্রাহামের বুকের ভিতরের যন্ত্রণাটাও কমল। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, সরি, আর কখনো বলবো না আমি এসব, প্রমিস। আপনি প্লিজ আমার সাথে রাগ করে থাকবেন না, কষ্ট হয় আমার। অজির কথা শুনে নিজের পেটের উপর থেকে অজির হাত দুটো সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। মেয়েটার চোখের পানি দেখে তার নিজের উপর রাগ হলো। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে অজির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, খুব ব্যথা দিয়েছি বউজান, সরি। ওনার এমন আহ্লাদে আরো বেশি কান্না পেল আমার, অথচ এখন আমি কাঁদতে চাই না একটু। আমি পানিতে টইটুম্বুর করে চোখে তাকিয়ে বললাম, আপনি সব সময় আমায় মারেন, ব্যথা পাই আমি, প্রমিস করুন আর মারবেন না। অজির কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো আব্রাহাম। দুহাতে অজির কোমর জড়িয়ে কপালে কপাল ঠিকই বলল, তুমি এতটা নরম তুলে যে আমার কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে, তাই নিজেকে আটকাতে না পেরে মাঝে মধ্যে কামড় দিই। ওনার এমন অদ্ভুত কথায় আমি ভরকে গিয়ে বললাম, বলে আপনি আমায় এভাবে কামড়াবেন? উনি আমার গলায় মুখ গুজে ঠোঁটের স্পর্শে এঁকে বললেন, 100 বার কামড়াবো, আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছে করব, তুমি বলার কি? আজব, আমার শরীর আমি কি বলবো না? তোমার শরীরটাও আমার। ওনার স্পর্শগুলো গভীর হতেই আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো। তাই ওনাকে ধাক্কা দিয়ে বললাম, সরুন তো। উনি আমাকে ছেড়ে ভ্রু কুঁচকে বললেন, এখনো সুস্থ হওনি? 1 সপ্তাহ তো হয়ে গেছে। ওনার কথায় চোখ বড় বড় করে তাকালাম আমি। এই লোক এত ঠোঁটকাটা কেন? মুখে কিচ্ছু আটকায় না। আমি ওনাকে আবারও ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, শপিংয়ে যাবো, তা ভুলে গেছেন? আব্রাহাম আমার নাকে নাক ঘষে বলল, মুড নেই যাওয়ার, আজ যাব না। আমি মৃদু কেঁপে উঠলাম এমন স্পর্শে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, কেন যাব না? আব্রাহাম ঘোর লাগা কণ্ঠে আমায় বলল, কতদিন তোমাকে কাছে পাই না জান। তো আমি কি এখন দূরে আছি? উনি আমার ঠোঁটের কোণে ঠোঁট ছুঁয়ে বললেন, আরো কাছে যাই। 1.5 বছরের উপসী আমি, কতগুলো রাত ভাবতে পারছো? তাই আজ ছাড়া পাবে না তুমি। আমি ভয়ে শুকনো ঢোক গিলে বললাম, দেখুন, নিচে হয়তো সবাই কথাটা শেষ করার আগেই উনি আমার ঠোঁটে আঙুল চেপে ধরে বললেন, আর একটা কথাও না। উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। 2 হাতে খামচে ধরলাম ওনার কাঁধ। পায়ের পাতা শিরশির করছে আমার। ওনার হাতের বেতাল স্পর্শে আমার বেহাল দশা। ওভাবে থেকেই আমায় কোলে তুলে নিলেন। আমি 2 হাতে ওনার গলা জড়িয়ে ধরে তার স্পর্শে সায় দিলাম। আমায় কোলে নিয়ে তিনি বেডে শুইয়ে দিলেন। ওনাটা খুলে ছুঁড়ে মারলেন তিনি। তারপর গলায় মুখ ডুবিয়ে দিলেন। 2 হাতে ওনার চুলটা খামচে ধরে থরথর করে কাঁপছি আমি। এমন সময় হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দে চমকে উঠলাম। 2 হাতে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলাম, তাও লাভ হলো না। তখনই ভেসে আসলো মামনির ডাক। আমি ভয়ে দিশেহারা হয়ে ওনাকে জোরে ধাক্কা দিতেই উনি মুখ তুলে বিরক্ত কণ্ঠে বলল, এমন করছো কেন? আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, মামনি দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, ছাড়ুন। উনি আমার ঠোঁটে আলতো স্পর্শ করে নিঃশাক্ত কণ্ঠে বললেন, ডাকুক, একসময় বিরক্ত হয়ে চলে যাবে। আমি ওনার কথায় চোখ বড় বড় করে বললাম, সরুন নির্লজ্জ লোক, আপনি কি ভাববে? উনি বিরক্ত ভঙ্গিতে আমায় ছেড়ে দিয়ে বললেন, পরের শাস্তি পাবে। আমি ওনার কথাকে তোয়াক্কা না করে মেঝে থেকে ওনাটা নিয়ে ঠোঁট মুছে দরজাটা খুলে দিয়ে বললাম, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই লেট হলো, তুমি যাও, আমি আসছি। রুমের ভিতর আব্রাহামকে দেখে নীলিমা শেখ নিজেও বিপদবোধ করলেন। আচ্ছা জলদি আয়, আমরা নিচে অপেক্ষা করছি। কথাটা বলে এক মুহূর্তেও দাঁড়ালেন না তিনি। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার জন্য কেমন একটা পরিস্থিতিতে পড়তে হলো, চলুন তো এখন। উনি আমার কঠোর কামড়ে হাসলেন, তারপর আয়নার সামনে গিয়ে বললেন, বোরকা পরো জলদি। তারপর দুজন একসাথে রেডি হয়ে বের হয়ে গেলাম। নিচে নামতেই নীলের কণ্ঠ শুনতে পেলাম, আমি যাব না তোমাদের সাথে, এত এত শপিং ব্যাগ ওঠাতে ভালো লাগে না আমার। ও, তাহলে তুই বাড়িতেই থাক। আমি আরও নিতু ভাবিকে আসতে বলেছিলাম। থাক, সমস্যা নেই, তোর যেতে হবে না ভাইয়া। কথাটা একদম নীলের দুর্বল জায়গায় আঘাত করলো। সে মেকি হেসে বলল, ধুর, কে বলেছে আমি যাব না? আমি তো মজা করছিলাম। চল চল, দেরি হয়ে যাচ্ছে। বলেই নীল সবার আগে বেরিয়ে পড়লো। ওর এমন অবস্থা দেখে আমি ফিক করে হেসে ফেললাম। একে একে সবাই বেরিয়ে যেতেই আব্রাহাম আমার গালে আলতো করে চুমু খেয়ে বললেন, বাইরে গিয়ে একদম হাসবে না, আমি চাই না আমার বউয়ের এত সুন্দর হাসি দেখে কেউ মুগ্ধ হোক। ওনার কথায়
আমি লাজুক হেসে ওনার হাতটা জড়িয়ে ধরে বললাম, চলুন তো। একে একে সবাই গাড়িতে উঠে বসলাম। আমি আর আব্রাহাম বসেছি পিছনের সিটে। মামুনি সব সময়ের মতোই আলাদা গাড়িতে যান। তার নাকি আমাদের চেঁচামেচিতে মাথা ব্যথা করে। ড্রাইভিং সিটে বসেছে নীল, তার পাশে শাকিরা। মেয়েটা আজকে একটু বেশি হাসি খুশি। নিজ থেকে অজির সাথে কথা বলেছে কিছুক্ষণ। নতুন নতুন প্রেমে পড়লে এমন কিশোরীরা কত কি করে। আমি জানালার বাইরে তাকিয়ে ব্যস্ত শহরটা দেখছি। এমন সময় কোমরে ওনার হাতের বিচরণ অনুভব করতেই চমকে তাকালাম আমি। ওনার সম্পূর্ণ মনোযোগ ফোনের মাঝে। ওনাকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুতেই তার কোনো খেয়াল নেই। মাঝে মাঝে ওনার এত অ্যাটিটিউড দেখে অবাক হই আমি। ভাবের গোডাউন একটা। আমেরিকায় বড় হয়েছে, নির্লজ্জ তো হবেনি, কি আর করার, সব কপাল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বাইরে তাকালাম। ওনাকে কিছু বলেও লাভ হবে না জানি আমি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অবন্তিকার বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় একটা বাড়িতে মেয়েটা একা। বিকেলে পড়িয়ে চলে যাওয়ার পর এক মুহূর্তও শান্তি পাচ্ছিল না সে। তার বারবার মনে হচ্ছিল মেয়েটা একা আছে, যদি কিছু হয়েছে। কিছুক্ষণ আগে কল দিয়েছিল, তখন ফোন বন্ধ পেয়ে আর চিন্তাগুলো ভয়ে পরিণত হয়েছে। তাই আর কিছু না ভেবে অবন্তিকার বাড়ির সামনে চলে এসেছে। গেট পেরিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো অর্ণব। ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল অবন্তিকা, হাতে পপকর্ন। দাভের আসার কথা রাত 10টায়। অফিসে কিছু কাজে আটকে পড়েছে আজ। হঠাৎ করে কলিং বেল বাজায় চিন্তিত হলো সে। পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে গিয়ে দরজা খুলে পড়ল। দা ভাই, এত জলদি এসে পড়েছিস? সামনে তাকিয়ে বৃষ্টিতে হালকা ভিজে যাওয়া অর্ণবকে দেখে চমকে গেল সে। তড়িঘড়ি করে দরজা থেকে সরে দাঁড়ালো, বলল, আপনি এখন এত ভিজেছেন কিভাবে? জ্বর চলে আসবে তো। ভেতরে আসুন জলদি। ফোন কোথায় তোমার? অবন্তিকা ভয়ে শুকনো ঢোক গিল, তারপর হাত টেনে অর্ণবকে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে বলল, আপনি আগে বসুন তো, মাথা ভিজে গেছে, জ্বর চলে আসবে। কতটা টেনশনে ছিলাম জানো? পুরো একা একটা বাড়িতে তুমি, কখন কি হয়ে যায়, তার উপর ফোনটাও বন্ধ, ভয় পাচ্ছিলাম আমি। সরি তো, ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে, তাই চার্জে দিয়েছি। আপনি প্লিজ সোফায় বসুন। অর্ণব থমথমে মুখে গিয়ে বসলো সোফায়। অবন্তিকা চলে যেতে নিলে অর্ণব তার হাত ধরে আটকায়। অবন্তিকা ফিরে তাকাতেই বলে, কোথায় যাচ্ছ? তোয়ালে আনতে চাচ্ছিলাম। লাগবে না। অবন্তিকা ভুরু কুচকে তাকাতে অর্ণব অবন্তিকার ওনার এক প্রান্ত টেনে নিজের মাথায় রেখে বলল, মুছে দাও। অবন্তিকা ঠোঁট এলিয়ে হাসলো, হাত বাড়িয়ে মুছে দিল বৃষ্টির ফোঁটাগুলোকে। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অবন্তিকার দিকে। হাতে কাটা টি শার্ট আর ব্লাউজেতে এই প্রথম দেখল সে অবন্তিকাকে। এত সাধারণের মাঝেও তার চোখে অবন্তিকাকে অসাধারণ লাগছে। অবন্তিকা কাজ শেষে অর্ণবের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, বসুন, আমি চা নিয়ে আসি। অবন্তিকা কিচেনে গিয়ে পানি বসালো চুলোয়। তারপর চায়ের পাতা দিতেই দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরে তার পেট। গলায় মুখ গুজে দিতে কেঁপে উঠল অবন্তিকা। কাপা স্বরে বলল, কি করেছেন এসব? অর্ণব গলায় ঠোঁট চেপে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমাকে বউ বউ লাগছে অবন্তিকা। ছাড়ুন। কেন? কেমন যেন লাগছে আমার। অর্ণব অবন্তিকার কোমর পেঁচিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল। অবন্তিকা নাকে নাক ঘুষি বলল, কেমন লাগছে বেবি? কিছু না, ছাড়ুন তো, পানি গরম হয়ে গেছে। অর্ণব ভদ্র ছেলের মতোই ছেড়ে দিল। অবন্তিকা চা বানিয়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের সোফায় বসলো। অর্ণব এগিয়ে অবন্তিকার গা ঘেঁষে বসলো। কাজ জড়িয়ে ধরতেই অবন্তিকা অর্ণবের বুকে মাথা রেখে দুজনের নানান গল্পে মেতে উঠল। অজিতের গাড়িতে এসে থামলো শপিং মলের সামনে। শাকিরা নামতে দেখলো আরহান আর নিতু একসাথে দাঁড়িয়ে গল্প করছে। আরহানের হোস্টেলটা নিতুদের বাড়ির দিকে, তাই শাকিরা আরহানকে বলেছিল নিতুকে নিয়ে আসতে। নীল আর নিতুর বিষয়ে মিসেস নীলিমা নিতুর বাবা মায়ের সাথে কথা বলেছেন। তার সিদ্ধান্ত নিয়েছে নীল অনার্সটা শেষ করে বউ ঘরে তুলবেন। আরহানের সাথে চোখাচোখি হতেই শাকিরের লজ্জে চোখ নামিয়ে নিল। তা দেখে ঠোঁট কামড়ে হাসলো আরহান। আরহান এগিয়ে আসলো, শাকিরের হাত ধরে নিয়ে গেল শপিং মলে। আরহান হাত ধরে শাকিরার এই প্রথম অন্যরকম একটা অনুভূতি হলো। এর আগে মানুষটা কতবার তার হাত ধরেছে, এমন তো কখনোই লাগেনি। আরহান শাকিরাকে নিয়ে প্রথমে ঢুকলো একটা কসমেটিকের দোকানে। সেখান থেকে পেছে পেছে দুটো নীলের কাছের চুড়ি কিনলো। শাকিরা তখনও নিশ্চুপ, বললো না কিছুই। বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। অস্বস্তি লাগছে হঠাৎ। শাকিরার হাত ধরে আরহান লিফটে উঠলো। একে একে সবাই শপিং মলে ঢুকে পড়েছে। আব্রামের একটা কল আসে, সে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই অজির পাশ ঘেঁষে থামে একটা গাড়ি। গাড়িতে থেকে
দুটো ছেলে এসে অজির মুখে রুমাল চেপে ধরলো, ফলে চোখ বন্ধ হয়ে যায় অজির। গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। কথা বলতে বলতে হঠাৎ অজির কথা খেয়াল হতে আবরাম পিছনে ফিরে তাকালো। আশপাশে কোথাও অজি নেই। তা দেখে আবরামের ভয়ে বুক কেঁপে উঠল। দৌড়ে গেল শপিং মলের ভিতরে। ম্যানেজারকে বলতে সে অবন্তিকার সাথে আবরামকে সিসিটিভি ফুটেজে দেখালো। অজিকে এভাবে কিডন্যাপ করতে দেখে রাগে জল শক্ত হলো তার। আয়নকে মেসেজ দিয়ে বেরিয়ে পড়লো শপিং মল থেকে। অজি অবচেতন হয়ে পড়ে আছে একটা গোডাউনের মেঝেতে। তার পাশে দাঁড়িয়েছে রফিক বসকে সুসংবাদ দিতে নেটওয়ার্ক প্রবলেমের জন্য গোডাউন থেকে বেরিয়ে একটু দূরে যায়। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, জঙ্গলের মাঝে। রফিক বেরিয়ে যেতেই কেউ একজন প্রবেশ করলো গোডাউনে। অজিকে কোলে নিয়ে দ্রুত নিজের গাড়িতে উঠে বসলো। অজির দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলো সে। বিড়বিড় করে পড়ল, দ্য গেম ইজ অন আব্রাহাম। আর কত সুখে থাকবি আমাকে কষ্ট দিয়ে। শপিং মলের ছাদে দাঁড়িয়ে আছে শাকিরা। তার হাতে আরহানের কিনে দেওয়া চুড়িগুলো শোভা পাচ্ছে। আরহান নিজ হাতে পরিয়ে দিয়েছে একটু আগেই। আশপাশে একটা মানুষও নেই। শাকিরা সেই তখন থেকেই চুপ করে আছে। তা দেখে আরহানের একটু ভালো লাগছে না। আরহান শাকিরার হাত ধরে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলে, তুই কি আমার সাথে রাগ করেছিস? কেন রাগ করব? দুপুরে যে কিস করলাম তার জন্য। শাকিরার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়ে। দুপুরে সেই মুহূর্তটা চোখে ভাসতেই পায়ের পাতা শিরশির করে উঠল তার। লজ্জা ঢাকতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, না। এই তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? এমনি। এমনি কেন তাকাবি না? তুই রেগে আছিস তাই তো? বুঝেছি আমি। এই জন্যই পিচি মেয়েদের প্রেম পড়তে নেই। ঠোঁটে একটু কিস করেছি তাতে এমন ফুলে ঢোল হয়ে আছিস, যেন তোকে আমি প্রেগনেন্ট বানিয়ে দিই। তোমার বেহায়াপনা বন্ধ করবে? উফ, লজ্জা পাচ্ছি আমি। এতটুকুও বোঝো না? শাকিরার কথায় ভ্যাপাচাকা খেলো আরহান। এর আগে সে কখনো শাকিরাকে লজ্জা পেতে দেখেনি। দেখেছে শুধু রাগ করতে, তাই তো ধরতে পারেনি বিষয়টা। শাকিরা তাকে লজ্জা পাচ্ছে ভাবতেই অন্যরকম একটা অনুভূতি হলো আরহানের। মেয়েরা তো আর যার তার ছোঁয়ায় লজ্জা পায় না, শুধু নিজের মনের মানুষের একটু ছোঁয়া পেলেই তারা লজ্জায় নেতিয়ে যায়। তবে কি সে শাকিরার মনের মানুষ? আরহান ঠোঁট কামড়ে হাসলো। হাত বাড়িয়ে শাকিরার কোমর টেনে নিচে নিল নিজের সাথে। শাকিরার নাকে আলতো করে কামড় দিয়ে বলে, আমার ছোট্ট গাধিটা তবে এবার বড় হয়ে গেল। সে এখন লজ্জাও পাচ্ছে। বাহ, বিয়ের বয়স হয়ে গেছে তাই না? আচমকা নাকে কামড় দেওয়ায় ব্যথায় মুখ কুঁচকে যায় শাকিরার। নাকে হাতে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আবারও তুমি আমার নাকের পেছনে পড়েছো? আমার নাকের সাথে তোমার কিসের এত শত্রুতা? বলে শাকিরা রাগে কামড় দিল আরহানের কাঁধে। ব্যথায় মৃদু চিৎকার করে উঠল আরহান। সে শাকিরাকে ধমকে বলে ওঠে, সাতক্ষীরার বাচ্চা, এত জোরে কামড়েছিস কেন? আমি কি তোকে এত জোরে কামড়েছিলাম? একদম ঠিক করেছি। তুমি কেন কামড়াবে আমায়? সরকারি সম্পত্তি পেয়েছো যে মন চাইলেই যা খুশি করবে? আরহান রাগে ক্ষোভে শাকিরার ঠোঁটে জোরে কামড়িতেই বলল, তুই আমার ব্যক্তিগত সম্পত্তি, তোকে কামড়ে খেয়ে ফেলবো আমি। করবি তুই? শাকিরাও রাগে গজগজ করতে করতে কামড় বসালো আরহানের ঠোঁটে। কামড় দিয়ে শাকিরার ঠোঁট সরিয়ে নিতে চাইলেই আরহান আঁকড়ে ধরে গোলাপ রঙা ঠোঁট জোড়া। তাতে চমকে যায় শাকিরা। আরহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। তখনই আরহান এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে শাকিরার কোমর, আর অন্য হাত ডুবিয়ে দেয় শাকিরার চুলের ভাঁজে। শাকিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুধু। এমন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার আরহান ঠোঁট ছেড়ে বিরক্ত চোখে তাকিয়ে বলল, রেসপন্স কর দুপুরের মতো। এভাবে আমি ফিল পাচ্ছি না। কথাটা বলে সে আবারও অধরে অধর ডুবালো। শাকিরা তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকায় কোমরের হাতের চাপ প্রয়োগ করলো আরহান। মৃদু ব্যথায় হুঁশ ফিরল শাকিরার। দুহাতে আরহানের কাঁধ খামচে ধরে চোখ বন্ধ করে নিল। তালে তাল মিলিয়ে চলল স্পর্শের লেনদেন। হঠাৎ ফোন বেজে উঠতেই বিরক্ত হলো আরহান। বাধ্য হয়ে ছেড়ে দিল শাকিরাকে। ফোন রিসিভ করে কানে ধরতে ভেসে আসলো হৃদয় কাঁপান্ন ধমক। শাকিরা মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছিল। হঠাৎ এমন ধমক শুনে সে লাফিয়ে উঠল। ফোনের অপর পাশ থেকে আব্রাহাম বলছে, ফোন ধরতে এত সময় লাগে কেন স্টুপিড? একটা গাড়ির নম্বর দিচ্ছি, জলদি ওটার লোকেশন বের করে আমাকে জানা। আরহান বুঝলো সিরিয়াস কিছু হয়েছে, তাই সে চিন্তিত হয়ে বলল, আচ্ছা আমি দিচ্ছি এক্ষুনি। কিন্তু কি হয়েছে ফারহান ভাই? অচয়ী কিডন্যাপিং হয়েছে। একসাথে চেঁচিয়ে উঠল শাকিরা আর আরহান। আব্রাহাম ফোন কেটে দিয়েছে ততক্ষণে। আরহান জলদি তাদের গ্যাং মেম্বারদের কাছেও একটা খবর পৌঁছে দিয়ে ছুটে চলো লিফটের দিকে। জলদি নিচে নেমে নিজের গাড়িতে উঠে বসতেই শাকিরা বসলো তার পাশের সিটে। আরহান তার খেয়াল করে বলল, শাকিরা নাম। জলদি গাড়ি স্টার্ট করো, এখন তর্ক করার সময় না।
আরহানও আর কিছু বলল না। শাকিরাকে প্রোটেক্ট করার জন্য সে একাই যথেষ্ট। এরই মাঝে তার ফোনে লোকেশন আসলো। তা দেখে আরহান আব্রাহামকে সেন্ড করে গাড়ি স্টার্ট দিল। আব্রাহামের অবস্থা নাজেহাল, চুলগুলো এলোমেলো হয়ে আছে, ইন করা শার্টটাও কুচকে ঘামে ভিজে গেছে। রাস্তার এদিক ওদিক তাকিয়ে সে ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করছে। ড্রাইভ তো মিটারে 100 ছাড়িয়েছে অনেকক্ষণ আগেই। সে বিড়বিড় করছে, বেবি আই এম কামিং, ডোন্ট প্যানিক, ওকে? তোমার কিচ্ছু হতে দেবো না আমি, প্রমিস বেব। প্লিজ ভয় পেয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করো না প্লিজ, আমি তোমাকে হারাতে চাই না জান। এরই মধ্যে ফোনে মেসেজ আসে। আরহান লোকেশনটা সেন্ড করেছে। লোকেশনটা সালোনার দিকে। ওখানে অনেকটা জঙ্গলের মতো পরিবেশ। আব্রাহাম গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। মিনিট 10 মাঝে পৌঁছে গেল সেখানে। ছোটোখাটো একটা গোডাউনের মতন জায়গাটা, চারপাশেই গাছপালা। আব্রাহাম গাড়ি থেকে নামতেই পাশে আরেকটা গাড়ি এসে থামলো। সেখান থেকে নেমে দাঁড়ালো আরহান। দুজনেই একসাথে শার্টের পেছনে কোমরে গুজে রাখা রাইফেলটা হাতে নিয়ে ঢুকলো গোডাউনের ভিতরে। শাকিরা গাড়ি লক করে বসে আছে ভিতরে। আরহান তাকে নামতে মানা করেছে। আরহানের হাতে রাইফেলটা দেখে সে চমকে উঠল ভীষণ। ভয়ে শুকনো ঢোক গেল। বুঝতে পারলো এখানে মারাত্মক কিছু হতে চলেছে। গোডাউনের ভিতরে প্রবেশ করতে আব্রাহাম শ্যুট করলো একে একে সবাইকে। সবারই একদম মাথার ঠিক মাঝখানে শ্যুট করেছে। একটা 15 বছরের ছেলে দাঁড়িয়ে আছে শুধু। ভয়ে কাঁপছে সে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা নতুন এসবে। আব্রাহাম এগিয়ে গেল তার কাছে, রাইফেলটা দেখিয়ে পড়ল। অজয় কোথায় বলে দাও, কথা দিচ্ছি তোমাকে কিচ্ছু করবো না। আফুডারে একটা ভাইজান কোলে তুইলা নিয়া গেছে গা, আমি লুকাইয়া দেখছি। আপুডারে দেখা মায়া লাগছিল, তাই আর কিছু কই নাই কাউরে। তোমার আপুর কাছে কাঁধে কি কোনো ব্যাগ ছিল? আছিল তো, সুন্দর এক কান ছোট বেগ। আব্রাহাম হাসলো সেই কথা শুনে, বলল, তুমি কি মাফিয়া হবে আমাদের মতো? ভালোর জন্য কাজ করবে, এসব কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে চাও? আপনি মাফিয়া? আব্রাহাম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ছেলেটা খুশি হয়ে বলল, আমি হম, আমারে লইয়া যান। আসো। আহান, অদ্রির ফোনের লাস্ট লোকেশন বের কর। বলে বেরিয়ে গেল গোডাউন থেকে। বাড়িতে গিয়ে বসলো। গাড়িতে গিয়ে বসলো সবাই। আরহান লোকেশন বের করে সেন্ড করলো আব্রাহামকে। লোকেশনটা মূলত একটা হোটেলের, দ্য রয়্যাল হোটেল। দুজনে গাড়ি নিয়ে ছুটলো সেদিকে। সানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সোফার পাশে। সোফায় বসে আছে একটা শ্যামবনের মেয়ে। বোরকা আর হিজাবের আড়ালে ঢাকা পড়েছে তার চুল। কিছুক্ষণ আগে কলিং বেল বাজার শব্দে সানা এসে দরজা খুলে দেয়। ইদানিং সে চুপচাপ থাকে সবসময়, রুম থেকে প্রয়োজন ছাড়া বের হয় না। রুদ্রের সামনেও আসে না তেমন একটা। উদাস চোখে দরজা খুলে তাকাতেই দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে। তার কোলে একটা মেয়ে চোখ বন্ধ করে পড়ে আছে। তা দেখে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কে রুদ্র ভাই? সামনে থেকে সর, এটা অথ্রি। কথাটা শুনে অটোমেটিকলি সানা পিছিয়ে গেল কয়েক পা। বুকের ভিতর ব্যথাটাও মাথা চারিদিকে উঠে নিজের অস্তিত্বের জানান দিল। চোখে অশ্রু ভিড় করলো সানার। সে এক পা দু পা করে পিছিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। দরজাটা লাগিয়ে দিয়ে বসে পড়লো দেওয়াল ঘেঁষে। দুহাত মুখে চেপে কান্নায় ভেঙে পড়লো সে। বিড়বিড় করে বলল, রুদ্র ভাই, খুব কি ক্ষতি হতো তুমি আমার হলে? আমি কি এতটাই অযোগ্য? আমাকে কি একটু ভালোবাসা যায় না? একটু মানিয়ে নিয়েও কি থাকতে পারতে না আমার সাথে? কেন রুদ্র ভাই, কেন তুমি আমার হলে না? কেন? রুদ্র অদ্রিকে সোফায় ফেলে দিল, যেন কোনো ময়লা আবর্জনাকে নিজের শরীর থেকে ছিটকে ফেলে দিয়েছে। এই মেয়েটার মুখ দেখলেই আব্রাহামের বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায় তার। ইদানিং সানা রুদ্রকে অবহেলা করছে। মেয়েটা সবসময় দরজা লাগিয়ে থাকে। রুদ্র ডাকলেও সহজে আসে না। যখন আসে চোখে মুখে লেগে থাকে কান্নার ছাপ। তা দেখে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয় রুদ্রর। সানা আগের মতো রুদ্রের আশেপাশে ঘুরঘুর করছে না। তাকে হাসানোর চেষ্টা করছে না। কানের নিচে বকবক করে না। তার দিকে মুক্ত হয়ে তাকায় না। মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় না। এসবের কারণে রুদ্রের ভিতরটা ব্যথিত হচ্ছে খুব। সে এতটুকু তো বুঝতে পেরেছে অদ্রিকে ছাড়া সে বেঁচে আছে। হাসছে, কারণ তার কাছে সানা ছিল। একটা আগলে রাখার মানুষ ছিল। কিন্তু সানাকে ছাড়া সে বাঁচবে না কিছুতেই। মনে শান্তি পাচ্ছে না। হাসা তো দূরের কথা। তবে কি অদ্রির প্রতি যা ছিল তা শুধুই আবেগ, নিছক মোহ, না পাওয়ার ফলে তার অসুস্থ মস্তিষ্কের সৃষ্ট জেদ, যা সানাকে মিস করতে করতে ভুলে গেছে রুদ্র। হবে হয়তো, জানি না সে।
সানাই তো তার হৃদয়ের প্রথম অনুভূতি ছিল, যেটাকে সে আবেগ ভেবে বাতাসে উড়িয়ে দিয়েছে। মনে লুকানো অবহেলিত অনুভূতিটা বুঝে সানার সান্নিধ্য পেয়ে আবারও ফুলে ফেপে মাথায় চার দিয়ে উঠেছে। রুদ্র এগিয়ে গেল সানার রুমের দিকে। সে নিশ্চিত মেয়েটা এখন কাঁদছে। রুদ্র দরজায় ধাক্কা দিয়ে বলল, সানা, সানা, দরজা খোল। কোনো সারা শব্দ না পেয়ে ভয় পেল রুদ্র। সে পকেট হাতে রুমের চাবি বের করে দরজা খুলে পাশে তাকাতে দেখলো সানার হাত ধারালো ছুরি। সানা যখন ছুরিটা বাহাতে সেলাই বসিয়ে দিতে নিল, তখনই রুদ্র দৌড়ে গিয়ে সানার হাত চেপে ধরে ধমকে উঠে বলল, পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? সানা অশ্রু চোখে তাকালো রুদ্রর দিকে। ডুকরে কেঁদে উঠে বলল, ছাড়ো, তুমি ছাড়ো, ধরবে না আমাকে। আমি বাঁচতে চাই না, আমাকে একটা শান্তির ঘুম দাও। যাও, তুমি তোমার অদ্রির কাছে যাও। রুদ্রর বুকের ভিতর মোচু দিয়ে উঠল সানার কথা শুনে। সে দু হাতে সানার মাথাটা চেপে ধরল নিজের বুকের সাথে, চুলের মাঝে ঠোঁট ছুঁয়ে বলল, শান্ত হ সানা, প্লিজ শান্ত হ। পাগলামো বন্ধ কর প্লিজ। তুই এটা কি করতে নিয়েছিলিস সানা? আমার কথা একটাবার ভাবলি না? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল? রুদ্রের কথাটা শুনে সানা কিছুটা শান্ত হলো। শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল রুদ্রের বুকের উপর। অভিমানী কণ্ঠে বলল, ছাড়ো। রুদ্রর খেয়াল হলো সে এতক্ষণে কি করেছিল। সে অবাক হয়ে ভাবল, এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো অদ্রিকে ভালোবাসি। তাহলে তাহলে সানার জন্য এই অনুভূতির নাম কি? যাই হোক না কেন, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, এক মুহূর্তও না। সানা এক ধাক্কায় রুদ্রকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে, আমি কালকেই চলে যাবো আমেরিকায়। তুমি এখানেই অদ্রিকে বিয়ে করে সংসার করো। রুদ্র কিছু বলবে তার মাঝে ভেসে আসে একটা মেয়েলি চিৎকার। দুজনে চমকে গিয়ে দৌড়ে যায় বাইরে। বর্তমান। আমি চোখ পিটপিট করে তাকাতেই চোখের সামনে সাদা ছাদ ভেসে উঠল। চারপাশে তাকাতেই সবকিছু অপরিচিত ঠেকলো আমার কাছে। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়লো কেউ একজন আমার মুখে কিছু একটা চেপে ধরেছিল। সাথে সাথেই দুনিয়া অন্ধকার হয়ে যায় আমার। ভয়ে চিৎকার করে উঠলাম আমি। তখনই দৌড়ে এলো একটা ছেলে আর একটা মেয়ে। ওদের দেখে ভয়ে সামনে টেবিল থেকে ফলকাটা ছুরিটা নিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না। আমি মিসেস ফারহান আব্রাহাম শেখ। আমার হাজবেন্ড জানতে পারলে আপনাদের খুন করে নদীতে ভাসিয়ে দেবে। ভুলেও কাছে আসবেন না আমার। অদ্রির কথা শুনে যেন সানার মাথায় ছোটখাটো একটা বাজ পড়ল। সে অবাক হয়ে এগিয়ে যেতে নিলেই অদ্রি আবারও চেঁচিয়ে উঠল, বলল, খুন করে ফেলবো, কাছে আসবেন না আমার। ওকে ওকে, রিল্যাক্স। তোমার কাছে আসবে না কেউ, ভয় পেও না। আমরা তোমার কিছুই করবো না, তাই না রুদ্র ভাই? কথাটা বলেই সানা তাকালো রুদ্রের দিকে। রুদ্র বিরক্ত চোখে তাকিয়েছে অদ্রির দিকে। অদ্রির এসব মেলোড্রামা তার কাছে বিরক্তিকর লাগছে। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে। সানার কথাই রুদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই আবারও কলিং বেল বেজে উঠল। রুদ্র বিরক্তি ভঙ্গিতে দরজা খুলে দিতে কেউ একজন তার মুখে জোরে একটা ঘুষি মারল। ফলে রুদ্র পিছিয়ে গেল কয়েক পা। আব্রাহাম রাগে হিংস্র হয়ে গেছে। সে এগিয়ে গিয়ে কলা চেপে ধরে বলল, আর কিছু বলার আগেই স্তব্ধ হলো আব্রাহাম। পেছন থেকে আরহান বলে উঠল, রুদ্র ভাইয়া। আব্রাহাম রুদ্রের কলা ছেড়ে দিয়ে অবাক কণ্ঠে বলল, অদ্রিকে তুই কেন? ওকে ওকে তুই কিভাবে চিনিস? রুদ্র বা হাতে ঠোঁটের কোণের রক্ত মুছে দিয়ে বলল, এইটাকে নিয়ে বিদায় হ। হঠাৎ সামনে আব্রাহামকে দেখতে পেয়ে সব ভয় কেটে গেল আমার। আমি দৌড়ে গিয়ে ওনার বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম। দু হাতে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বললাম, আব্রাহাম কোথায় ছিলেন আপনি? কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি, জানেন? ওরা আমায় কিডন্যাপ করেছে কেন? আমি কি করেছি? আমার ভয় করছিল আব্রাহাম। আব্রাহাম নিজের বুকের মাঝে অদ্রিকে পেয়ে দুনিয়া ভুলল যেন। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল ছোট্ট দেহটাকে। অদ্রির কাঁধে ঠোঁট চেপে জোরে জোরে শ্বাস ফেলল। এতক্ষণে তার মনের ভয়টা কেটেছে। ভিতরটা হালকা হালকা লাগছে। অদ্রির অভিমানী অভিযোগগুলো শুনে নিজের বুক থেকে অদ্রির মাথাটা তুলে চোখে মুখে অজস্র চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, ভয় পাই না জান, আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না বউজান। দেখি কাঁদে না আর। ওনার এমন নরম কণ্ঠে কিছুটা শান্ত হলাম আমি। চোখ পিটপিট করে ওনার দিকে তাকাতেই মনে হলো একটুর জন্য এই মানুষটাকে হারিয়ে ফেলতাম আমি। ওনাকে হারানোর ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। আমি কোনো কিছু না ভেবে ওনার গলা জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। হঠাৎ অদ্রি এমন ছোঁয়া পেয়ে বেসামাল হলো আব্রাহাম। বাকি সব কিছু ভুলে দু হাতে জড়িয়ে ধরলো অদ্রির কোমর। অদ্রির সাথে তালে তাল মিলালো নিজ উদ্যোগে। আব্রাহাম আর অদ্রির এমন গদগদ টাইপের রোমান্স দেখে আরহান জলদি করে চোখ চেপে ধরলো শাকিরার। নিজেও ঘুরে তাকালো অন্যদিকে।
আমেরিকায় বড় হওয়ার রুদ্রর এসবের তেমন একটা ফ্যাক্ট পড়ল না। সে বিরক্ত চোখে তাকালো পাশে। সানাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রাগের জল শক্ত হলো তার। এক ঝটকা মেরে সানাকে ঘুরিয়ে দিল অন্যদিকে। কিছুক্ষণ পর আরহান চেঁচিয়ে বলল, ফারহান ভাই হয়নি তোমার? বাড়িতে গিয়েও তো অনেক রোম্যান্স করতে পারবে। ভাবিকে ছাড়ো এখন। তোমাদের এসব দেখে আমার গাধিটা পেকে গেছে। আরহানের চিৎকারে হুঁশ ফিরলো আমার। ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনাকে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। সকলের সামনে এইভাবে ছি। আব্রাহাম বৃদ্ধা আঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট মুছে সামনে তাকাতে রুদ্র বলল, এটা আমার রুম, তোদের পার্সোনাল বেডরুম না। সো গেট আউট। আব্রাহাম ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল। রাগে ধাক্কা দিল রুদ্রর বুকে। ধমকে উঠে বলল, কোথাও যাব না আমি। কি করবি তুই? বেশি ভাব দেখাবি না আমাকে। কি হয়েছে খোলাখুলি বল, নয়তো আজকে রক্তারক্তি হয়ে যাবে। রুদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে আব্রাহামের বুকে ধাক্কা দিয়ে বলল, নাটক করছিস তুই আমার সাথে? বল কেন করছিস? এইভাবে আমার বিশ্বাস ভেঙে আমাকে ছেড়ে চলে গেলি, এখন এসেছিস প্রশ্ন করতে? বেরিয়ে যা। আই সেড গেট আউট। আব্রাহাম রাগলো না আর এগিয়ে গিয়ে চ্যাপটে ধরে রুদ্রকে কাতর স্বরে বলে, ভাই আমার, রাগিস না প্লিজ। ঠান্ডা মাথায় কথা বলি আমরা। তোর কসম আমি কিচ্ছু করিনি। এতদিনের বন্ধুত্ব আমাদের, তুই কি আমাকে চিনিস না? রুদ্র শান্ত হলো। কিছুটা আব্রাহামকে ছাড়িয়ে নিতে চাইল, তবে পারল না মোটেও। ব্যর্থ হয়ে চোখ বন্ধ করে নিল। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। আব্রাহামকে সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তারও ইচ্ছে করছে আব্রাহামকে বিশ্বাস করতে। রুদ্র আর রাগ ধরে রাখতে পারল না। দুহাতে জড়িয়ে ধরল প্রাণপ্রিয় বন্ধুকে। হোটেল রুমটায় চারপাশে পিন পতন নীরবতা। আব্রাহাম আর রুদ্র বসে আছে মুখোমুখি। আমি অবাক চোখে দেখছি সবকিছু। এতটুকু তো বুঝতে পেরেছি যে এই রুদ্র নামের লোকটা আব্রাহামের কাছের কেউ। নীরবতা ভেঙে রুদ্র বলল, 1.5 বছর আগে আমি যখন তোকে সারপ্রাইজ দিতে বাংলাদেশ গিয়েছিলাম, সেখানে একটা মেয়েকে ভালো লাগে আমার। দুর্ভাগ্যবশত মেয়েটা। এতটুকু বলেই রুদ্র থামলো। অড্রির নামটা বলতেই তার বিবেকে বাজছে। রুদ্রকে চুপ করে থাকতে দেখে আব্রাহাম বলল, মেয়েটাকে? রুদ্র অপ্রস্তুত হলো ভীষণ। থমথমে মুখে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তোর বউ। বিস্ময়ে হতবাক হলো আব্রাহাম। সে চোখ ঘুরিয়ে তাকালো অড্রির দিকে, তারপর রুদ্রের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, চিঠিগুলো কি তুই দিয়েছিলি? তুই অদ্রিকে শ্যুট করেছিলি? আমি জানতাম না অদ্রির সাথে তোর সম্পর্ক আছে। যখনই জানতে পেরেছি আমার নিজের চিন্তার ওপরই বিতৃষ্ণা জেগেছিল, তাই তোকে না বলেই এমার্জেন্সি টিকিট নিয়ে আমেরিকায় ফিরে এসেছিলাম। তারপর আমি এয়ারপোর্ট থেকে ভাঙা হৃদয়ে বেরিয়ে আসতেই সানা ছুটে এলো, জড়িয়ে ধরল আমাকে। খুশিতে আত্মহারা হয়ে বলল, যুদ্ধ ভাই, আই মিস ইউ সো মাচ। তুমি তো দেরিতে আসলে কেন? আমি হালকা হেসে জড়িয়ে ধরলাম সানাকে। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বলল, চলো চলো বাড়িতে যাবে। খালামণি তোমার জন্য কত কিছু রান্না করেছে জানো? আমি বাড়িতে এসে সারাদিন চিন্তায় ছিলাম তোর সামনে কিভাবে দাঁড়াবো। তোর পাশে অদ্রিকে দেখলেই যদি আমার রাগ ওঠে, সেই রাগের বশে যদি তোর কোনো ক্ষতি করে দিই, এইসব চিন্তায় আমার রাগ হচ্ছিল। আমিও তো চেষ্টা করছিলাম নিজেকে শান্ত করার। এইভাবেই কেটে যায় 1 সপ্তাহ। আমি তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি, আর আশ্চর্যজনকভাবে তুইও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিসনি। আমার মনে হচ্ছিল অদ্রি আসার পর থেকেই তুই আমাকে ভুলে যাচ্ছিস। তোর অবহেলা, অদ্রির স্মৃতি, এসবের কারণে আমার ব্রেন নিক্ষেপ করছিল। ফলে এত বছর চিকিৎসার ফলে কোনো কাজ হচ্ছিল না। আমার মাথা ব্যথা করতো, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। দিন যেতে থাকে, আমি নিজের অজান্তেই খারাপ ব্যবহার করতে শুরু করি সবার সাথে। এমন সময় বাবা বলল হসপিটালে জয়েন করতে। তুই তো জানিস ছোট থেকেই আমার ডাক্তার হওয়ার সবচেয়ে বড় স্বপ্ন। আমি হসপিটালে জয়েন হওয়ার পর দিনগুলো ভালোই কাটছিল। আমি কাজে ব্যস্ত থাকতাম। হঠাৎ একদিন হসপিটালে যাওয়ার পর আমাকে হসপিটাল থেকে রেজিগনেশন লেটার দেয়। পরপরই আমার ডাক্তারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এইসবের কারণ হিসেবে বলা হয় আমি মানসিকভাবে অসুস্থ। একজন অসুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই ডাক্তারি পেশায় থাকতে পারে না। তোর অবহেলা, তার মাঝে নিজের স্বপ্ন হারিয়ে ফেলা, এতসবের কারণে আমি আরও অসুস্থ যাচ্ছিলাম। এইসবের মাঝে ওষুধগুলো স্কিপ করেছিলাম। আমি সারাদিন অন্ধকার রুমে বসে থাকতাম। এমন সময় হঠাৎ একদিন বাবা এসে বলল, আমার অসুস্থতার কথা নাকি তুই বলেছিস হসপিটাল কর্তৃপক্ষের কাছে। আমি বাবার কথা বিশ্বাস করতে পারছিলাম না। আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আব্রাহাম কেন এসব বলবে? ও কখনোই এসব বলবে না, আমি বিশ্বাস করি না।
তখন বাবা কারণ হিসেবে বলল, আমি অদ্রিকে পছন্দ করি, এটা তুই জানতে পেরেছিস, তাই আমার উপর রাগ করে হসপিটাল কর্তৃপক্ষের কাছে এইসব জানিয়েছিস। বাবা প্রমাণ হিসেবে হসপিটাল থেকে একটা কল রেকর্ড এনে আমাকে শোনায়। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে তোর কণ্ঠ। নাম্বারটাও তোর ছিল। আমি এত কিছু সহ্য করতে পারিনি সেদিন। অতিরিক্ত মাথা ব্যথায় নোজ ব্লিডিং হয়, জ্ঞান হারিয়ে সপ্তাহখানিক পড়েছিলাম হসপিটাল। জ্ঞান ফিরলে বাবা বলে, তোকে আমার অসুস্থতার কথা জানানোর পর তুই নাকি বাবাকে যা তা বলে অপমান করেছিস। তখন মাথায় রাগ জেদ চাপে আমার। আমি বাংলাদেশে ব্যাক করি, কৃষ্ণচূড়া গ্রামে যাই তোর সাথে দেখা করতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আবারও অধৃর উপর হামলা হয়। আমি ওকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে আসে। ভেবেছিলাম অধৃকে বিয়ে করলে তুই সবচেয়ে বেশি কষ্ট পাবে। আমি যতটুকু পেয়েছি তার চেয়েও বেশি। এইটা ভাবতেও রাগ হচ্ছিল আমার। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে অদ্রি নিজেকে শ্যুট করে। কেউ একজন আমাকে সেন্সলেস করে অদ্রিকে নিয়ে যায়। জ্ঞান ফিরলে জানতে পারি অদ্রি মারা গেছে। অদ্রির প্রতি থাকা ফিলিংসগুলো আমাকে করে করে খাচ্ছিল, অসহনীয় ব্যথা হচ্ছিল। তাই আমি আর কোনো কিছু না ভেবেই বাংলাদেশ ছেড়ে এসেছিলাম। এতটুকু বলে একটু থামল রুদ্র। অশ্রু জলজল করছে তার চোখে। আব্রাহামের দিকে তাকিয়ে কাতো স্বরে বলল, আমি কি দোষ করেছিলাম ভাই? তুই আমাকে এইভাবে এতটা কষ্ট কিভাবে দিতে পারলি? তোকে ছাড়া 1.5 বছর আমি ধুকে ধুকে মরেছে। কিভাবে পারলি আমাকে এইভাবে ঠকাতে? আমি তো ফিরে এসেছিলাম তোদের জীবন থেকে। কেন করলি তাহলে এইসব? আব্রাহাম স্তব্ধ হয়ে বসে আছে। পুরো রুমটাই যেন ছোটোখাটো একটা বাজ পড়েছে। সানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে তো ভেবেছিল অদ্রিকে হারিয়ে রুদ্র এতটা ভেঙে পড়েছিল, কিন্তু ভিতরে যে এত বড় একটা কাহিনী লুকিয়ে আছে কে জানতো মানুষটা ভিতর ভিতর এভাবে গুমড়ে মরেছে। আব্রাহামের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নিজের প্রাণপ্রিয় বন্ধু, যার সাথে তার শৈশব কৈশোর কেটেছে, যাকে এতটা ভালোবেসে সবসময় আগলে রেখেছে, সেই মানুষটাই এভাবে তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে যাচ্ছিল। আর আব্রাহাম জানতেই পারল না। আব্রাহাম জিভ দিয়ে ঠোঁট ভিজে কাঁপা কাঁপা হাতে রুদ্রর হাত ধুলো। ভেজা চোখে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, ভাই আমার বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছুই জানতাম না। তোকে আমি অনেক খুঁজেছি। তুই যে বাংলাদেশে এসেছিলি আমি তো তাও জানতাম না। আমার ফোন হারিয়ে গিয়েছিল। বাংলাদেশে ওরকমই একটা গ্রামে বসে নতুন সিম তুলতেও ঝামেলা হচ্ছিল। তার উপর অদ্রির ওপর একের পর এক হামলা। তারপরেও আমি আরহানের ফোন দিয়ে আঙ্কেলকে কল দিয়েছিলাম। প্রতিবারের মতোই আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট মেয়েটা কল ধরেছিল। বলেছিল তুই নাকি ট্রাভেল করছিস, আউট অফ নেটওয়ার্কে আছিস। তাই আমিও আর তোর খোঁজ করিনি। তারপর হঠাৎ করেই অদ্রির ওই রকম একটা অবস্থা। অদ্রি কোমায় ছিল 4 মাস। আমি শেষ হয়ে যাচ্ছিলাম, মাথা কাজ করতো না একটুও। সারা দিন রাত অদ্রির পাশে হসপিটালেই পড়ে থাকতাম। তাও লোক লাগিয়ে অনেক খোঁজ করেছি। তোর অস্তিত্বটাও যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আঙ্কেলকে আমি চিনতাম না, কখনো দেখিনি। তুইও কখনো নিজের ফ্যামিলি প্রবলেমের কারণে এসব নিয়ে কথা বলতে পছন্দ করতি না, তাই আমিও এতটা গুরুত্ব দিইনি। মনে মনে তোর উপর খুব অভিমান হতো আমার। তুই কেন এভাবে হারিয়ে গেলি কিছুই বুঝতে পারছিলাম না। বোঝার অবস্থাতেও ছিলাম না আমি। অদ্রির জ্ঞান ফিরলে ও আমাকে চিনতে পারছিল না। তখন আমি আরও ভেঙে পড়েছিলাম। বিশ্বাস কর ভাই, আমি তোকে ঠকাইনি। তোকে তো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ বিশ্বাস কর। আব্রাহামের কথার মাঝেই রুদ্র জাপটে ধরে আব্রাহামকে। দুই বন্ধু কান্নায় ভেঙে পড়ে নিজের অজান্তেই। পুরুষ মানুষ নাকি সহজেই কাঁদে না, তবে যার জন্য কাঁদে সেই মানুষটা অনেক গুরুত্বপূর্ণ হয় তাদের কাছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাছে। শুধু আমার জন্য দুটো মানুষের মধ্যে দেয়াল সৃষ্টি হয়েছিল। এত সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরেছিল। ভাবতেই কষ্ট হচ্ছে আমার। এই যুগে এসেও এতটা নিঃস্বার্থ বন্ধুত্ব খুব কমই দেখা যায়। কিছুক্ষণ পর আব্রাহাম রুদ্রকে ছেড়ে দিয়ে পড়ল, হয়েছে, ছাড় আমাকে। মেয়ে মানুষের মতো ভ্যা ভ্যা করে কান্না শুরু করেছে। ধুর, বউয়ের সামনে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছিস শালা। রুদ্র হেসে উঠল আব্রাহামের কথায়, ছেড়ে দিয়ে পড়ল, ভাগ্যিস বাংলাদেশে এসেছিলাম, নয়তো তোকে ভুল বুঝিয়ে জীবন কাটাতে হতো। আব্রাহামের মুখটা হঠাৎ ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। রুদ্র হাত শক্ত করে ধরে পড়ল, তুই কি এখনো অদ্রিকে? না, ওর প্রতি আমার ক্ষণিকের মোহ আর জেদ ছিল। তুই তো জানিসই, কোনো কিছু চেয়ে না পেলে আমার মাথায় রাগ চাপে, অসহ্য যন্ত্রণা হয় মাথায়। সবসময় মাথায় সেটাই ঘুরপাক খায়। আমার অসুস্থতার কারণেই মূলত এমনটা হয়। আমি নিজেও বুঝি। এখানে আসার পর অদ্রিকে দেখে আমার শুধু রাগ উঠত। ওর কারণে তুই আমাকে ছেড়ে চলে এসেছিস ভাবতেই ওকে খুন করে ইচ্ছে করতো। এছাড়া ওর প্রতি আর কোনো ফিলিংস আমি খুঁজে পাচ্ছি না। আব্রাহাম নিজেও ঠোঁট বাঁকিয়ে হাসলো।
রুদ্রের কথা শুনে আমি নিজেও হাফ ছেড়ে বাঁচলাম। আমি তো ভয়ই পাচ্ছিলাম আমার জন্য যদি আবারও সমস্যা হয়। আব্রাহাম বেড থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বললেন, রাত হয়েছে অনেক, আমাদের যেতে হবে। রুদ্র, সানা, জলদি উঠে আয়, তোরা আমাদের সাথে যাবি। আমি একটা কথাও শুনবো না। অনেকদিন দূরে ছিলি, এখন আর না। তুই আমেরিকা যাওয়ার কথা ভুলে যা, আমি তোকে আর ছাড়ছি না। রুদ্র বিনা বাক্যে উঠে দাঁড়ালো। সেই সাদা চামড়ার দেশে সুখ নেই কোনো। সে নিজেও ভাবলো মাকে বাংলাদেশে নিয়ে আসবে, এভাবে না হয় বাকিটা জীবন কাটুক। কিন্তু এত কিছুর মাঝেও একটা প্রশ্ন রয়ে যায়, কলটা যদি আব্রাহাম না করে থাকে তাহলে হসপিটালে খবরটা পৌঁছালো কিভাবে? আব্রাহাম আমার কাঁধ জড়িয়ে ধরে সামনের দিকে হাঁটা শুরু করেন। আমি মুগ্ধ চোখে ওনাকে দেখছি। এই মানুষটা আমায় এত কেন ভালোবাসে? কি আছে এমন আমার মাঝে? অদিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আব্রাহাম দ্য গ্রেট নীলজ্জ ঠোঁট পাকিয়ে হাসে। তার পাশে একটু চোখ বুলিয়ে হুট করে আলতো ঠোঁট ছুঁয়ে দেয় অদ্রির ঠোঁটে। সেকেন্ডের মাঝে আমার সাথে ঠিক কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আমি চোখ বড় বড় করে আশেপাশে তাকালাম। আরহান ভাই কেমন চোখ বড় বড় করে আমাদের দিকেই তাকিয়ে আছে। ছি, এই নির্লজ্জ লোকটার জন্য কতভাবে মান সম্মান খোয়াতে হবে আমার। পরক্ষণে ওনার দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখটা গম্ভীর করে সামনের দিকে তাকিয়ে হাঁটছেন, যেন ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না। ওনার এত ভাব আমার কোনো কালেই সহ্য হয় না। ঠিক এই ভাবের জন্যই তো ওনার পেছনে মেয়েরা এমন মাছির মতো ভনভন করে। মুহূর্তেই আমার এত সুন্দর মেজাজটার কোরবানি হয়ে গেল। ধ্যাৎ, আমি গোমরা মুখে হাঁটতে শুরু করলাম। একদম কথা বলবো না আমি এই লোকের সাথে, ভাবের বস্তা একটা। অপরদিকে আরহান বিড়বিড় করে বলে, দেখ এসব কেন আমার চোখেই পড়ে। রুদ্র সানার হাত ধরে বেরিয়ে এলো হোটেল রুম থেকে। সেই হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সানা, তার ঠোঁটের ভাঁজে লাজুক হাসি বিদ্যমান। এবার বুঝি তারও একটা প্রেমের গল্প হবে। দীর্ঘ 9টা বছরের অপেক্ষার অবসান বুঝি ঘটতে চলেছে। সানার ঠোঁটের হাসির রেখা দেখে রুদ্রর মনে থেকে যেন একটা পাথর খসে পড়ল। পুরো 2 দিন পর সানাকে সে হাসতে দেখেছে। মেয়েটার চোখে পানি দেখতে দেখতে তার মনটা বিষিয়ে গিয়েছিল। ড্রাইভিং সিটে বসলো আব্রাহাম, তার পাশের সিটে আমি। সে আমার এক হাত চেপে ধরে নিজের শক্ত হাতের মুঠোয়, তারপর আমার চোখে চোখ রেখে হাতের পিঠে ঠোঁট ছোঁয়ালেন। আমি মৃদু স্পর্শে গা কাটা দিয়ে উঠলো আমার। মুচকি হেসে মাথাটা ওনার কাঁধে রাখলাম। উনি এক হাতে আমায় জড়িয়ে নিলেন। আরহানের পাশে এসে বসলো শাকিরা। ক্লান্তিতে আরহানের হাত পেঁচিয়ে ধরে মাথা রাখলো শক্তপোক্ত কাঁধটায়। ঠোঁট নাড়িয়ে পড়ল, খিদে পেয়েছে আরহান ভাই। আবারও শাকিরার মুখে ভাই ডাকতে শুনে মেজাজ বিগড়ে গেল আরহানের। সে রাগী গলায় পড়ল, থাপড়ে গাল ফাটিয়ে দিব। এখন তুই আমাকে ভাই ডাকছিস? অসভ্য মহিলা মানুষ। শাকিরা রাগে গজগজ করে ছেড়ে দিল আরহানের হাত। তারপর গোমরা মুখে বলল, এতদিনের অভ্যাস কি একদিনে ছাড়ানো সম্ভব? সামান্য একটা কারণে আমাকে এভাবে বকবে তুমি? কথাটা বলে শাকিরা অন্যদিকে মুখ করে তাকালো। তা দেখে আরহান এক টানে শাকিরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, একটা কথাও বলবি না, চুপচাপ চোখ বন্ধ করে পড়ে থাক। শাকিরাও বলল না কিছু। মৃদু হেসে আরহানের বুকে নাক ঘষল। ঠোঁট চেপে চুমু খেয়ে চোখ বুজে পড়ে রইল। নিজের বুকে উষ্ণতা অনুভব করতেই আরহানের মুখেও হাসি ফুটল। শাকিরা চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে মাথাটা এলিয়ে দিল সিটে। আব্রাহাম এক হাতে আমায় জড়িয়ে ধরে অন্য হাতে গাড়ি ড্রাইভ করছেন। মুগ্ধ হয়ে দেখছি আমি তাকে। এই দেখার কোনো শেষ নেই। ওনাকে দেখার তৃষ্ণা আমার জীবনেও মিটবে না। প্রায় মিনিট 10 মাঝে আমরা বাড়ি এসে পড়লাম রাত 11টায়। বাড়িতে ঢুকতেই দেখলাম নীল ড্রয়িং রুমে বসে আছে। আমাদেরকে দেখে দৌড়ে এসে বলল, অদ্রি বোন, ওই তুই ঠিক আছিস? কারা তুলে নিয়ে গেছিল তোকে? কোথায় ব্যথা পেয়েছিস? আমার মাঝে মাঝে আফসোস হয় নীলটা কেন আমার আপন ভাই হলো না। অবশ্য ছেলেটা কখনো আমাকে আর শাকিরাকে দু চোখে দেখেও নি। সবসময় আগলে রেখেছে, প্রোটেক্ট করেছে যে কোনো বিপদে। আমার কোনো আপন ভাই থাকলে বুঝি এমনটাই করতো। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি চিন্তা করিস না, এত জলদি তোকে ছেড়ে যাব না। সারা জীবন তোকে জ্বালিয়ে মারবো আমি। আমার কথা শুনে নীল মুখ কুচকে বলল, যা, তোর জন্য তো কে চিন্তা করে? আমি তো তোকে ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছিলাম। তুই হারিয়ে গিয়েছিস শুনে ভেবেছি আবারও হয়তো কোনো না কোনো ব্রিজের নিচে শুয়ে ভিক্ষা করছিস। তোকে চেনা পরিচিত কেউ ভিক্ষা করতে দেখলে তো আমার মান সম্মান খসে পড়বে, সেই চিন্তায় তো ঘুমিয়ে আসছিল না। আমি ওর দিকে তেড়ে গিয়ে রাগী গলায় চেঁচিয়ে উঠে বললাম, নীলের বাচ্চা। তখনই আব্রাহাম ধমকে উঠে বলল, চুপ কর, বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছে বাঁদরের দল। নীল, রুমে যা,
আব্রাহামের ধমকে নীল এক দৌড়ে রুমে চলে গেল, আর আমি মুখ গোমরা করে তাকালাম ওনার দিকে। আব্রাহাম আরহানের দিকে তাকিয়ে বলল, রুদ্র আর সানাকে রুম দেখিয়ে দে, সবাই ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে ডিনার করব। আমি গোমরা মুখে ধূপ ধাপ পা ফেলে রুমে চলে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে বোরকা আর হিজাব খুঁজি, তখনই উনি রুমে এসে আমার দিকে একবার তাকালেন, ওরা সোজা চলে গেলেন। আবারও পাশের বাড়ির আন্টি আন্টি ফিলিংসটা হলো। নিজের বউয়ের দিকে তো মানুষ একবার হলেও তাকায়, অথচ এই লোক ঢং দেখে বাঁচি না। আমি হিজাব আর বোরকাটা খুলে চুলগুলো ছেড়ে দিলাম। ঝরঝর করে চুলগুলো হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়লো। আবারও এত বড় হয়ে গিয়েছে, বিরক্ত লাগে আমার। আলমারি থেকে কেচিটা নিয়ে চুলগুলো একপাশে টেনে কাছে লাগাতেই আব্রাহামের ধমকে কেঁপে উঠলাম আমি। ভীতু চোখে ওনার দিকে ফিরে তাকাতেই উনি এসে আমার হাত থেকে কাঁচিটা নিয়ে রাগী গলায় বললেন, একটা চুলো যদি কেটেছো হাত ভেঙে ফেলবো তোমার। আমি ভয়ে ভয়ে বললাম, অনেক লম্বা হয়ে গিয়েছে তো, এত বড় চুলে তেল দিতে আঁচড়াতে কষ্ট হয়, আমার হাত ব্যথা হয়ে যায়, একটু কাটি, এত বড় চুল দিয়ে কি করব আমি। উনি হুট করেই আমার কোমর খামচে ধরে নিজের সাথে মিশিয়ে নিলেন। আমি আন্দাজ করতে পারছি এখন কি হতে চলেছে আমার সাথে। সেই সাথে চেঁচিয়ে উঠে বললাম, এই না, কামড়াবেন না প্লিজ, আমি একটা চুলও কাটবো না, প্রমিস। অটির কথায় আব্রাহাম ঠোঁট পাকিয়ে হাসলো, চুলের ভাঁজে নাক ডুবিয়ে বলল, তোমার এই চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাই বউ। তোমার চুলে আমার অদ্ভুত এক দুর্বলতা লুকিয়ে আছে। এই চুলগুলোকে কাটার কোনো অধিকার আমি দেইনি তোমাকে। বলেই আলতো করে কামড় দিল অড্রির গলায় ওনার ঠোঁটে ছোঁয়া পড়তেই কেঁপে উঠল অড্রি। দুহাতে আব্রাহামের শার্টটা খামচে ধরে চোখ বন্ধ করে নিল অড্রি। আব্রাহাম গলা থেকে মুখ তুলে অড্রির ঠোঁটের ভাঁজে আলতো স্পর্শ করলো। তখন দরজার বাইরে থেকে ভেসে আসলো আরহানের কণ্ঠ, ফারহান ব্রো, খেতে আসো। আমি চমকে উঠে ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি বিরক্ত হয়ে বললেন, বাবা মা একবার দেশে ফিরুক, এই বাড়িতে আর একটা দিনও থাকবো না আমি। এদের জ্বালায় বুকে শান্তি মতো আদরও করতে পারি না, বিরক্তিকর। ওনার কথা শুনে আমি ঠোঁট টিপে হেসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। তারপর একসাথে নিচে গেলাম দুজন। খাবার শেষে রুমে এসে উনি আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। আমিও তার হার্টবিট শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম একসময়। রাত 1টা বাজে। অন্ধকার একটা ঘরের ঝড়ের কারণে লোডশেডিং হয়েছে ঘণ্টাখানেক আগে। বাইরের ঝড়ের কারণে লোডশেডিং হয়েছে ঘণ্টাখানেক আগে। জানালার পর্দাগুলো বাতাসের ধাক্কায় পাল্লা দিয়ে উঠছে। এলোমেলো একটা বিছানায় ভেসে উঠছে একজোড়া মানবীর অবয়। অধরের সংঘর্ষে বেহাল দশা বিধ্বস্ত রমণীর। শক্ত হাতে ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে কায়া। ঠোঁট ছাড়া পেতেই গলায় তীব্র ব্যথার আভাস পেল সে। দুহাতে খামচে দিল সদ্য বিবাহিত স্বামীর পিঠ। অস্পষ্ট স্বরে বলল, আমার ভয় করছে অর্ণব, আমরা ভুল করছি না তো? অর্ণব অবন্তিকার গলা থেকে মুখ তুলে নাকে নাক ঘষে ঠোঁটে আলতো স্পর্শ এঁকে বলল, তুমি না চাইলে কিচ্ছু হবে না বউ, কিন্তু আমি শেষ হয়ে যাচ্ছি, বিশ্বাস করো, আমার তোমাকে চাই এখনই, প্লিজ বেবি। এই বিয়ের কথা কেউ মানবে না অর্ণব, আমি আপনাকে হারাতে চাই না। এই আলিশান বাড়ি ছেড়ে কি আমার ছোট্ট কুটিরে থাকতে খুব কষ্ট হবে বউ? অবন্তিকা চোখ মেলে তাকে অর্ণবের গালে ঠোঁট ছুঁয়ে বলে, আমি আমার স্বামীর সাথে নরকে থাকতেও রাজি আছি। অর্ণব ঠোঁট পাকিয়ে হাসে, পরক্ষণেই অস্থির কণ্ঠে বলে, বেবি আমি কি? অবন্তিকা মুচকি এসে সম্মতি জানায়। অর্ণব আর এক মুহূর্ত দেরি না করে অধর ডুবিয়ে দিল। নিজের শার্টটা খুলে ছুঁড়ে মারল কোথাও একটা। হাত বাড়িয়ে খুলে ফেল অবন্তিকার গায়ে যেন শেষ সম্বলটুকু। ভালোবাসার মেলায় সময় গড়ালো। আধারের পাতায় লেখা হলো নতুন একটা জীবন্ত গল্প, প্রেমের পূর্ণতার গল্প। ঘন্টা দুয়েক আগে অবন্তিকা কল দেয় তার দাভাইকে। ফোনের অপর প্রান্ত থেকে অভিক ব্যথিত স্বরে বলল, বুড়ি, আমাকে ইমার্জেন্সি চিটাগাং আসতে হয়েছে, তুই প্লিজ একটা সপ্তাহ ম্যানেজ করে নে। আমি এখন ব্যস্ত আছি, পরে কল দিচ্ছি, ওকে? অবন্তিকা সম্মতি জানিয়ে ফোন রেখে তাকায় অর্ণবের দিকে। এই খালি একটা বাড়িতে অবন্তিকাকে একা কিভাবে রেখে যাবে কিছুতেই বুঝতে পারছে না অর্ণব। এমন সময় হঠাৎ বাজ পড়ল, সাথে সাথে কারেন্ট চলে গেল। অবন্তিকা ভয়ে চেঁচিয়ে বলল, অর্ণব, কারেন্ট চলে গেল কেন? অর্ণব হাত বাড়িয়ে জড়িয়ে নিল অবন্তিকাকে। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলে, ভয় পায় না বেবি, আমি আছি তো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।